বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। তো গত ক্লাসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটি প্রকার আসলে শেষ করতে পারিনি, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেনকে আবার অনেকে প্রশ্নবোধক বাক্য স্বীকারও করতে চায় না, কারণ এটা আসলে একটু দুর্বল। তো যাই হোক, আমরা একটু ট্যাগ কোশ্চেনটা পড়তে চাচ্ছি। আজকের ক্লাসে শুধু ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ। তো আমরা ট্যাগ কোশ্চেন বলতে বোঝাই যে কোনো জুড়ে দেওয়া কোশ্চেন, কোনো বাড়তি কোশ্চেন। তো এটা হচ্ছে, এই ট্যাগ কোশ্চেনের নিজস্ব কোনো অস্তিত্ব নেই। এটার অবশ্য কোনো স্টেটমেন্ট বা এর আগে কোনো একটি সেন্টেন্স থাকতে হবে। এর সেন্টেন্সের আলোকে একটি জুড়ে দেওয়া প্রশ্নটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। তাহলে যে প্রথম স্টেটমেন্টটা দিবে, যে প্রথম সেন্টেন্সের যে কর্তা বা যে স্টেটমেন্ট দিবে, সেই স্টেটমেন্টকারী শ্রোতার পক্ষ থেকে শ্রোতার মন্তব্য, শ্রোতার স্বীকৃতি বা সমর্থন, টোটাল কথা হচ্ছে যে স্টেটমেন্টকারীর স্টেটমেন্ট সম্পর্কে পূর্ণাঙ্গ নিশ্চয়তা বা সত্যতা, এই কমপ্লিটনেস চাওয়ার জন্য বা বোঝার জন্য বা নিশ্চিত হওয়ার জন্য যে প্রশ্নটা জুড়ে দেয়, এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। আমরা একটু বুঝি। এখানে আমি লিখে রেখেছি অবশ্য, ট্যাগ কোশ্চেন শ্রোতার মন্তব্য, স্বীকৃতি, সমর্থন চাওয়া। অবশ্য যে প্রথম সেন্টেন্স যে থাকবে, অর্থাৎ মেইন ক্লোজের যে কর্তা থাকবে, মেইন ক্লোজের যে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্ট তার স্টেটমেন্টের সমর্থনে যে প্রশ্ন জুড়ে দিবে, সেটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো দেখি, এখন এই ট্যাগ কোশ্চেন করার জন্য আসলে কিছু নিয়ম রয়েছে। তো সব কিছু তো নিয়ম থাকবেই, তারপরও নিয়মটাকে যদি আমরা বুঝতে পারি, একটু ব্যাখ্যা করে বুঝতে পারি বা হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে নিয়মগুলো হয়তো বা আমাদের একটু বেশি দিন মনে থাকে, বা আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি, এক্সামে অ্যাপ্লাই করতে পারি, বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারি। তো এই জন্য একটু আমরা বোঝার চেষ্টা করব। নিয়ম বই, কলম বা বই, কেতাবে এগুলো থাকবে অবশ্য। তো একটু বোঝার যদি চেষ্টা করি ইনশাআল্লাহ। দেখি তো, এই যে ট্যাগ কোশ্চেনে, তাহলে এই যে স্টেটমেন্ট, ট্যাগ কোশ্চেন কখনো একা মানে সে একক সেন্টেন্সের যোগ্যতা রাখে না। সে অবশ্যই তার পূর্বে একটি পূর্ণাঙ্গ একটি স্টেটমেন্ট, একটি সেন্টেন্সের প্রয়োজন রয়েছে। সেই যে পূর্ণাঙ্গ একটা স্টেটমেন্ট বা সেন্টেন্স, সেটাকে আমরা মেইন ক্লোজ বলবো, কারণ সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সেটাকে আমরা মেইন ক্লোজ বলবো। সেই মেইন ক্লোজের উপরেই ভিত্তি করে আসলে ট্যাগ কোশ্চেনটা হবে। তো মেইন ক্লোজের উপরে ভিত্তি করে ট্যাগ কোশ্চেন হবে, সেটাই এখানে বলা হয়েছে যে মেইন ক্লোজ অপরিবর্তিত থাকবে, এবং মেইন ক্লোজটা অপরিবর্তিত থাকবে, এবং মেইন ক্লোজের উপর ভিত্তি করে ট্যাগ কোশ্চেন হবে। এরপরে মেইন ক্লোজ এবং ট্যাগ কোশ্চেনের মাঝখানে একটি কমা বসবে, অর্থাৎ মেইন ক্লোজ শেষ হওয়ার পরে কমা দেব, এরপরে ট্যাগ কোশ্চেন শুরু করব, এবং ট্যাগ কোশ্চেন এবং মেইন ক্লোজ পার্থক্য করব কমা দিয়ে। এরপরে ট্যাগ কোশ্চেন যেহেতু প্রশ্নবোধক বাক্য, যেহেতু প্রশ্ন করা বোঝায়, তাহলে পুরো বাক্যের পরে প্রশ্নবোধক চিহ্ন বসবে। এরপরে যেটা, যে মেইন ক্লোজের অনুরূপ অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে। মেইন ক্লোজের অনুরূপ অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে ট্যাগ কোশ্চেনে। তাহলে মেইন ক্লোজের অনুরূপ অক্সিলিয়ারি ভার্ব ট্যাগ কোশ্চেনে ব্যবহার করতে হবে। এটা খেয়াল রাখতে হবে যে মেইন ক্লোজে যে ধরনের অক্সিলিয়ারি ভার্ব থাকবে, ট্যাগ কোশ্চেনে সে ধরনের অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব। কথাটা যদি একটু ব্যাখ্যা করি, যে মেইন ক্লোজে যে টেন্সের অক্সিলিয়ারি ভার্ব থাকবে, ট্যাগ কোশ্চেনে সেই টেন্সের অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে। এটাই। তাহলে মেইন ক্লোজে স্বাভাবিকভাবে প্রেজেন্ট টেন্স, ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব থাকে না। তো ট্যাগ কোশ্চেনে সেখানে আমরা ডু ভার্বের ব্যবহার নিব, এই একটা বিষয়। আর মেইন ক্লোজের যে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্ট অনুসারে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে। তবে মেইন ক্লোজের যে সাবজেক্ট থাকবে, সেটা
সাবজেক্ট অবশ্যই নাউন বা প্রোনাউন অথবা ইকুইভ্যালেন্ট টু নাউন বা প্রোনাউন। তো মেইন ক্লোজের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের প্রোনাউন ফর্ম নিতে হবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে, এটা খেয়ালে রাখতে হবে। আর একটা বিষয় যে মেইন ক্লোজ যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, এবং মেইন ক্লোজ যদি নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হবে, এটা হচ্ছে এখানে বলা আছে। একটু দেখব এরপরে যেটা যে টেন্সের কোনো পরিবর্তন হবে না। কীরকম যে মেইন ক্লোজের টেন্সের কোনো পরিবর্তন হবে না, এবং এই মেইন ক্লোজের টেন্স অনুসারে ট্যাগ কোশ্চেনের ভার্বের টেন্স নির্ধারণ হবে, অতএব ট্যাগ কোশ্চেনেরও টেন্সের কোনো পরিবর্তন, টোটাল সেন্টেন্সের কোনো টেন্সের পরিবর্তন হবে না। শুধু মেইন ক্লোজের সাবজেক্টের প্রোনাউন ফর্মটা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে, আর মেইন ক্লোজের টেন্স অনুযায়ী ট্যাগ কোশ্চেনের ভার্ব হবে, অর্থাৎ ট্যাগ কোশ্চেনের ভার্ব হবে। আর ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে না, প্লুরাল ফর্ম হবে, এটা হবে ওই ট্যাগ কোশ্চেনের প্রোনাউন ফর্মের উপর ভিত্তি করে। এটি একটু মনে রাখতে হবে অবশ্য, যে ট্যাগ কোশ্চেনের প্রোনাউন ফর্মের উপর ভিত্তি করে হবে। এরপরে আরেকটা বিষয় যে মেইন ক্লোজ এবং ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট একই হবে, তবে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট প্রোনাউন ফর্ম হবে, এটা অবশ্য আমি আগেই বলে দিয়েছি। এরপরে নেগেটিভ, এরপরে যে ট্যাগ কোশ্চেনে যখন আমাদের স্টেটমেন্ট বা মেইন ক্লোজ অ্যাফার্মেটিভ থাকবে তখন ট্যাগ কোশ্চেনে আমাকে নেগেটিভ করতে হবে। আর এই নেগেটিভটা অবশ্যই আমরা নেগেটিভ সবসময়ের জন্য আমি গত ক্লাসে বলেছি নেগেটিভ আমাকে নট ব্যবহার করে করতে হয়, কারণ নেগেটিভ আমরা ভার্বকে নাবোধক করি, তাই ভার্বকে নাবোধক করলে নট নিয়ে আসতে হবে। আর এই যে নট আমরা ব্যবহার করি অক্সিলিয়ারি ভার্বের সাথে অথবা বি ভার্বের সাথে, এই নটের দুটো ফর্ম আছে। একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের পর নট ব্যবহার করা, অথবা অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে নট ব্যবহার করা। এরপরে নট ব্যবহারের সাথে নাউন এবং প্রোনাউনের একটা সম্পর্ক রয়েছে, নাউনের আগে নট ব্যবহার করতে হয়, প্রোনাউনের পরে নট ব্যবহার করতে হয়। এগুলো সব কিছুর সমাধান মোটামুটি পাওয়া যায় যদি আমরা কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করি, অর্থাৎ এই যে কন্ট্রাক্টেড ফর্ম বা সংক্ষিপ্ত বা শর্ট ফর্ম রয়েছে নট এবং অক্সিলিয়ারি ভার্বের সাথে, এই ফর্মটা ব্যবহার করলে আমরা নাউন প্রোনাউন যে কোনো কিছুর আগেই ব্যবহার করতে পারি। এই জন্য যে ট্যাগ কোশ্চেনে সবসময়ের জন্য আমরা কন্ট্রাক্টেড ফর্মটা ব্যবহার করব, নেগেটিভ করার ক্ষেত্রে আমরা কন্ট্রাক্টেড ফর্মটা ব্যবহার করব। এরপরে আমাদের আরেকটা যে বিষয়টা যে কিছু কিছু বাক্যে আমরা সাবজেক্ট খুঁজে পাই না, কিছু কিছু বাক্য তৈরি করার জন্য আমরা সাবজেক্ট খুঁজে পাই না। যে এইতে সাবজেক্ট যখন খুঁজে না পাই তখন আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার অথবা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করি। এরকম বাক্য আছে, যেরকম আমাদের গ্রামে একটি স্কুল আছে, এরকম যে দেয়ার আর এ স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি স্কুল আছে। তো এইরকম যে কিছু সেন্টেন্স আছে যেখানে আমরা আসলে সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, সেই রকম সেন্টেন্স ট্রান্সলেট করার সময় আমরা দেয়ার অথবা ইটের সাহায্য নিই, যেটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইন্ট্রোডাক্টরি ইট বলা হয়। আর এগুলোকে অবশ্য সিডিউ সাবজেক্ট বলা হয়, বা সদ্যকর্তা বা মিথ্যাকর্তা ফলস সাবজেক্ট বলা হয়। এরকম সেন্টেন্সের সাবজেক্ট যদি দেয়ার অথবা ইট হয়, এগুলো ট্যাগ কোশ্চেনে ওই যেরকম সাবজেক্টের প্রোনাউন ফর্ম লাগবে, এটা আনচেঞ্জড থাকবে। এটা যেহেতু ফলস কর্তা, এর প্রোনাউন ফর্মই ওইটা, অর্থাৎ এর প্রোনাউন ফর্মও দেয়ার থাকবে, প্রোনাউন ফর্মও ইট থাকবে। আরও দুইটা, যেমন দিস এবং দ্যাট, এটাও যদি স্টেটমেন্টের মানে মেইন ক্লোজের সাবজেক্ট হয়, সেটাও ট্যাগ কোশ্চেনে ইট দিয়ে আমরা প্রোনাউন ফর্মে কনভার্ট করব। এটা একটু খেয়ালে রাখতে হবে। আরেকটা বিষয় যে ট্যাগ কোশ্চেনে মেইন ক্লোজে যদি একাধিক অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে ফাইনিট ভার্বটিকে ট্যাগ কোশ্চেনে নিতে হবে। যেমন আমরা জানি যে দুইটা টেন্স ব্যতীত বাকি 10টা টেন্সে অনেক অক্সিলিয়ারি ভার্ব থাকে। যেমন আমরা যদি বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours, আমরা 2 ঘন্টা যাবত পড়তেছি। এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, কি হ্যাভ রয়েছে, বিন রয়েছে, রিডিং হচ্ছে যে এখানে মেইন ভার্ব মানে পড়া। তো এখানে এই যে দুইটা অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, কোনটা আমরা ট্যাগ কোশ্চেনে নিব? অবশ্যই আমরা ফাইনিট অক্সিলিয়ারি ভার্বটা ট্যাগ কোশ্চেনে নিব, অর্থাৎ প্রথম অক্সিলিয়ারি ভার্বটা আমরা ট্যাগ কোশ্চেনে নিব। এরপরে বাক্যে যদি হার্ডলি, স্কার্সলি, সেলডম, রেয়ারলি, এরপরে হচ্ছে রেয়ার, লিটল, ফিউ, নেভার, নাথিং, নেইদার, নো ওয়ান, এগুলো থাকে,
এরপরে হচ্ছে নান, এরপরে হচ্ছে নোবডি। এই ওয়ার্ডগুলো যদি থাকে, যেমন একটু বলি যে হার্ডলি, হার্ডলি বলতে বোঝায় কিন্তু কদাচিৎ, কদাচিৎ বলতে নেই বললেই চলে। এরপরে স্কার্সলি, খুবই কম, সামান্য, কদাচিৎ একদম খুবই কম। এরপরে স্কার্সলি, সেলডম খুবই কম, রেয়ারলি একদম খুবই কম, রেয়ারলি একদম খুবই কম। এরপরে রেয়ার, এরপরে লিটল। আমরা একটু জানি এই লিটল এবং ফিউ এই শব্দ দুইটা, ফিউ বলতে বোঝায় নেই বললেই চলে, একদম নেই বললেই চলে। লিটল বলতে নেই বললেই চলে। ফিউ, লিটল, এ ফিউ, এ লিটল, দ্য ফিউ, দ্য লিটল। এর ব্যবহার ইনশাল্লাহ আমরা সামনে পড়ব। তো ফিউ এবং লিটল, ফিউ শব্দটা ব্যবহার হয় অবশ্য কাউন্টেবলের ক্ষেত্রে, আর লিটল আনকাউন্টেবলের ক্ষেত্রে। তো ফিউ শব্দটা এবং দ্বারা বোঝা যায় যে নেই বললেই চলে, যে আমার কোনো বন্ধু নেই বললেই চলে, তাহলে সেখানে ফিউ ব্যবহার করা হবে। আর লিটল, যে গ্লাসে দুধ নেই বললেই চলে, লিটল ব্যবহার করা হবে। তো ফিউ এবং লিটল এই দুইটা শব্দ দ্বারা নেই বললেই চলে, মানে একদম নেই বললেই চলে। নেই বললেই চলে বলতে কিন্তু শূন্য না, হ্যাঁ কিছু আছে, তবে তুলনামূলক আপেক্ষিকতার বিচরে একদম নেই বললেই চলে। তো এটা, এবং নেভার কখনো না, এবং নাথিং মানে কিছুই না, এবং নেইদার মানে দুইয়ের মধ্যে কোনোটাই না, নো ওয়ান মানে কেউই না। তো এই যে ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলা শাব্দিকভাবেই নেগেটিভ সেন্স দেয় বা নেগেটিভ অর্থ দেয়। তো এই ওয়ার্ডগুলা দ্বারা যদি স্টেটমেন্ট তৈরি হয় বা মেইন ক্লোজ তৈরি হয়, তো সেই মেইন ক্লোজের ট্যাগ কোশ্চেনটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে, কারণ সে নিজেই নেগেটিভ। এরপরে আর একটা বিষয়, যে ইউজ টু টু থাকলে, যদি স্টেটমেন্টে ইউজ টু টু থাকে, ইউজ টু টু আমরা জানি অতীতের অভ্যাস বোঝায়, হ্যাঁ এটা একটা মডালস হিসাবে অনেকে বলে থাকেন। তো ইউজ টু টু অতীতের কোনো অভ্যাস বুঝে, এটা মডালস। ইউজ টু টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়, তো অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ ব্যবহার হয়। তো ইউজ টু টু যদি কোনো সেন্টেন্সে থাকে, আর সেটা যদি মেন ক্লোজ হিসেবে ব্যবহার হয়, তবে তার ট্যাগ কোশ্চেনে আমরা, যেহেতু এটা অতীতের কোনো অভ্যাস বোঝায়, এটা হচ্ছে পাস্টের সেন্স দেয়, সেখানে ট্যাগ কোশ্চেনে আমরা অবশ্যই ডিডেন্ট ব্যবহার করব, অথবা ইউজ নট ব্যবহার করব। ইউজেন্ট ব্যবহার করব, ইউজড নট ব্যবহার করব। কেন ব্যবহার করবো? এটা পাস্টের একটা সেন্স দেয়, তবে ডিডেন্ট ব্যবহার করতে পারি, কারণ হচ্ছে ইউজড অথবা ডিডেন্ট ব্যবহার করব। এরপরে আর একটা, যেমন ওয়াউট টু, এটাও একটা মডালস, অবশ্যই একটা মডাল অক্সিলিয়ারি, এবং ওয়াট টু বলতে ঔচিত্য অর্থে এটা ব্যবহার করা হয়। এই ওয়াট টু যদি থাকে, সেটা আমরা ট্যাগ কোশ্চেনে যেহেতু ঔচিত্য বা উচিত অর্থে ব্যবহার দেয়, ওয়াট টুকে আমরা শুড নট ব্যবহার করব, অর্থাৎ শুডেন্ট। আমরা ওয়াট টু থাকলে ট্যাগ কোশ্চেনে শুডেন্ট ব্যবহার করব, অথবা অডেন্ট ব্যবহার করতে পারি, তবে শুডেন্ট ব্যবহার করেন, ওয়াট টু মানে ঔচিত্য অর্থে ব্যবহার করা হয়। এরপরে আর একটা, যে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কীভাবে, ইম্পারেটিভ স্টেটমেন্ট কীভাবে ট্যাগ কোশ্চেনে পরিবর্তন করব একটু দেখি। যে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন উইল ইউ হয়। সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কী হয় বলুন তো? উইল ইউ ব্যবহৃত হয়। এই উইল ইউ, এটা কিন্তু মানে ইন্টারোগেটিভ হয়েছে, অর্থাৎ প্রোনাউনের আগে বা সাবজেক্টের আগে কিন্তু আমরা ভার্ব নিয়ে এসেছি, অতএব অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসছি, এটা কিন্তু ইন্টারোগেটিভ হয়েছে। তো ইম্পারেটিভ সেন্টেন্স হলেই উইল ইউ ব্যবহার করব, কথাটা একটু জেনারেলাইজ হয়ে গেল না? হ্যাঁ, কথাটা কিছুটাই জেনারেলাইজ, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে একটু যদি আমরা বুঝি, আমরা সামনে ইনশাআল্লাহ ক্লাস নেব। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, উপদেশ, হ্যাঁ। তো আদেশ, উপদেশ, এই যে কাজগুলো, আদেশ, উপদেশ, এগুলো কিন্তু স্বাভাবিকভাবে সেকেন্ড পার্সনকে করা যায়। আদেশ কাউকে সেকেন্ড পার্সনকে করে, উপদেশ সেকেন্ড পার্সনকে করা যায়, এগুলো করা যায়। তো এই স্বাভাবিকভাবে ইম্পারেটিভ সেন্টেন্স এবং ভার্ব দ্বারা শুরু হয়, বেয়ার ইনফিনিটিভ ফর্ম, ভার্বের বেয়ার ইনফিনিটিভ ফর্ম দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, এবং সেকেন্ড পার্সন উজ্জ থাকে, মানে কর্তা উজ্জ থাকে। তো এই জন্য ইম্পারেটিভ সেন্টেন্সের একটা মুখস্থ গদবাঁধা নিয়ম বলে সবাই, বা রয়েছে, যে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন উইল ইউ করে দিলেই হয়ে যায়, তবে সব জায়গায় না। হ্যাঁ, কথাটা কিছুটা হলেও সত্য, যে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স সেকেন্ড পার্সনকে করা হয়, তো আমরা উইল ইউ করে দেওয়া, যে উইর সাথে যেহেতু উইল বসে, উইল ইউ করে দিলেই হয়ে যায়। হ্যাঁ, আরেকটা বিষয়, যদি ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ হয়, হ্যাঁ নেগেটিভ হতে পারে, ডোন্ট ডোন্ট ডু মানে তুমি করো না। তো এখানে এই যে তুমি করো না বা ডোন্ট ফরগেট, তুমি ভুলো না, তো এরকম যদি হয়, যে নাবোধক অর্থ হতে পারে, তো সেখানেও কি আমরা উইল ইউ ব্যবহার করি? হ্যাঁ, অবশ্যই উইল ইউ ব্যবহার করব, কারণ এর ট্যাগ কোশ্চেনটা উইল ইউ হয়। তুমি করো না, তাই তো? হ্যাঁ, করো না, তো তাই নয় কি, বিষয়টা এরকম না।
তো আসলে ইম্পারেটিভ সেন্টেন্সে উইলু নেগেটিভ পজিটিভ দুটোই ব্যবহার করা যায়। এখন একটু উদাহরণও হয়তোবা আমি দিয়েছি, সেটা হচ্ছে ডোন্ট ফরগেট, ভুলো না, উইলু, তাই তো? হ্যাঁ, ভুলো না, তাই তো? এর মানে এর সমর্থন চাচ্ছে, ভুলো না, তাই তো? মানে ভুলো না, ভুলো না বলতে কি, যে ভুলো না, তোমাকে ভুলতেই নিষেধ করা হয়েছে, যে ভুলো না, মানে ভুলো না, তাই তো? এর মানে হ্যাঁ, ভুলবো না। তো এই জন্য এখানে এই নেগেটিভ করার কোনো সুযোগ, তুমি যদি বলো ওন্ট ইউ, ডোন্ট ফরগেট, ভুলো না, ওন্ট ইউ, তাই নয় কি, অথবা তাই না, এর মানে কি তাই না, তাই নার আনসার কি আসে হ্যাঁ, এর মানে আমি ভুলবো না, বিষয়টা এমন হয় না। যে ডোন্ট ফরগেট, ভুলো না, মানে তোমাকে ভুলতে নিষেধ করা হয়েছে, উইল ইউ, তাই তো? হ্যাঁ, ভুলবো না। তো আচ্ছা, এই জন্য হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে তোমার নেগেটিভ হোক পজিটিভ হোক উইল ইউ ব্যবহার করা যায়, কারণ সেন্স ঠিক থাকে। এরপরে আরেকটা বিষয়, থ্যাংক ইউ। থ্যাংক ইউটা কিন্তু আসলে ইম্পারেটিভ সেন্টেন্স না, যদিও ভার্ব দ্বারা শুরু হয়েছে, কারণ আমরা বলছিলাম যে ভার্ব দ্বারা শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স, আর ভার্ব দ্বারা যে সেন্টেন্স শুরু হয় সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর এটা ভার্বটা বেয়ার ইনফিনিটিভ হয়। আর এখানে ইউ উজ্জ থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দ্বারা শুরু হয়, ইউ উজ্জ থাকে। তুমি যদি বলো ডু, আর ডু বললে ইম্পারেটিভ সেন্টেন্স, দ্যাটস এনাফ, ডু মানে করো, কারণ ভার্ব দ্বারা শুরু হয়েছে, ভার্বটা বেয়ার ইনফিনিটিভ এবং সাবজেক্ট ও ডু মানে ইউ উজ্জ আছে। বাট যদি ভার্ব দ্বারা শুরু হয় কিন্তু ইউ উজ্জ না থেকে ইউ উল্লেখ থাকে, ইউ যদি বলে থ্যাংক ইউ মানে ধন্যবাদ তোমাকে, এখানে কিন্তু ইউ উজ্জ নাই, কিন্তু ভার্ব দ্বারা শুরু হয়েছে, এর মানে এর পিছনে আই আছে, আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ, তাই না? আমি তোমাকে ধন্যবাদ, এখন ধন্যবাদ জানানো, তো আমি তোমাকে ধন্যবাদ জানাই। এখন আমি তোমাকে ধন্যবাদ জানাই কথাটা কিন্তু অ্যাসার্টিভ, বর্ণনা করা হয়েছে, আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি, আমি তোমাকে ধন্যবাদ দেই। তো এটা অ্যাসার্টিভ হয়ে গেল, অর্থাৎ ভার্ব দ্বারা শুরু হলেই ইম্পারেটিভ হবে কথাটা এমন নয়, ভার্ব দ্বারা শুরু হওয়ার পরে যে কর্তা সেকেন্ড পার্সন এটা উজ্জ্ব থাকতে হবে। আর যদি ভার্ব দ্বারা শুরু হওয়ার পরে সেকেন্ড পার্সন উজ্জ্ব না থাকে, এটা দৃশ্যমান হয়, ভিজুয়াল হয়, তখন সেটা অবশ্যই অ্যাসার্টিভ হয়ে যাবে, কারণ তার পিছনে একটি কর্তা আছে, আই থ্যাংক ইউ। হ্যাঁ, এরপরে ওয়েলকাম, ওয়েলকাম মানে ধন্যবাদ, ওয়েলকাম ধন্যবাদ, ওয়েলকাম, ওয়েলকাম ইউ, হ্যাঁ, আই ওয়েলকাম ইউ, আমি তোমাকে ধন্যবাদ জানাই। তো এরকম আই থ্যাংক ইউ, এই আই থ্যাংক ইউ ট্যাগ কোয়েশ্চেন কিন্তু আমরা যদি দিই এখানে থ্যাংক ইউ ট্যাগ কোয়েশ্চেন যদি আমরা যদি উইলও দিই হবে না, আই থ্যাংক ইউ এখানে কিন্তু সাবজেক্ট আই আছে, তাহলে হতে পারে ডন্ট আই, আই থ্যাংক ইউ আমি তোমাকে ধন্যবাদ, ডন্ট আই, তাই তো? হুম, অবশ্যই এটা একটু খেয়াল রাখতে হবে। আমরা উদাহরণ সামনে অবশ্য পর্যাপ্ত উদাহরণ দেবো ইনশাআল্লাহ। এখন আসি ইম্পারেটিভ সেন্টেন্সের আর একটা গঠন রয়েছে লেট, অর্থাৎ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যখন ইউ হয় তখন আমরা আদেশ উপদেশ করতে পারি, কিন্তু সাবজেক্ট যখন ফার্স্ট পার্সন হয়, অর্থাৎ মি, সরি আই, এরপরে হচ্ছে হি, হিম, হ্যাঁ, অর্থাৎ আই উই, অর্থাৎ ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যখন ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন হয় অ্যাকসেপ্ট সেকেন্ড পার্সন, তখন কিন্তু আমাদের আর ওই ভার্ব দ্বারা সেন্টেন্সটা শুরু হয় না, তখন সেন্টেন্সটা শুরু হয় লেট দ্বারা, অবশ্য লেটও ভার্ব, তখন সেন্টেন্সটা শুরু হয় লেট দ্বারা। তো যখন আমরা ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনকে আমরা ই করি, অনুমতি প্রার্থনা করি, অনুমতি চাই অথবা প্রস্তাব দিই, তখন ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দ্বারা শুরু হয়। আর এই লেট একটা ভার্ব, এই ভার্বের পরে এই ফার্স্ট পার্সনের যেমন উইর, উইর অবজেক্টিভ ফর্ম আস, আস ব্যবহার হয়, লেট আস। আর লেটের পরে আস ব্যবহার হলে এটা প্রস্তাব বোঝায়, যে লেট আস গো আউট, তো এটা প্রস্তাব বোঝানো হয়েছে, যে লেট আস গো, চলো বাহিরে যাই, লেট আস গো আউট, চলো বাহিরে যাই। তো এই যে প্রস্তাব বুঝায়, এরকম যদি প্রস্তাব বুঝায়, সেটার ক্ষেত্রে আমরা যদি ট্যাগ কোয়েশ্চেন করতে যাই, তখন এই যে আস, এখানে কিন্তু আস ব্যবহার হয়েছে, লেট আস মানে আমরা, ফার্স্ট পার্সন, হ্যাঁ। তো এখানে এটার প্রোনাউন হচ্ছে উই, তো উইর সাথে শ্যাল ব্যবহার হয়, তাহলে শ্যাল উই ব্যবহার করব, এটা আমরা সামনে উদাহরণে দেখব। এরপরে লেটের পরে আজ ভিন্ন যদি অন্য কোনো পার্সন ব্যবহার হয় ইউ ব্যতীত, যেমন মি হতে পারে, হ্যাঁ, মি হতে পারে, হিম হতে পারে, হার হতে পারে, দেম হতে পারে, হ্যাঁ, মি মানে আই, আই এর অবজেক্টিভ ফর্ম মি, এবারে এরপরে হিম, হি হচ্ছে হি এর অবজেক্টিভ ফর্ম হিম, এবারে শি এর অবজেক্টিভ ফর্ম হার, এবারে দেম, দের অবজেক্টিভ ফর্ম দেম। এই যে ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনগুলো অবজেক্টিভ আকারে লেটের পরে ব্যবহার হয়, তখন এটা অনুমতি প্রার্থনা বোঝায়, অর্থাৎ অনুমতি চাওয়া বোঝায়, সরি অনুমতি চাওয়া বোঝায়। এই যে লেটের পরে যদি মি, হিম, হি, হার, দেম এগুলো ব্যবহার হয়, এরপরে অনুমতি বোঝায়, অনুমতি চাওয়া বোঝায়, তখন এই সেন্টেন্সটাকে আমরা উইল দ্বারাই ট্যাগ কোয়েশ্চেন করতে পারি। কেন উইল দ্বারা করতে পারি কেন?
কারণ দেখো, আসলে যে আমি যদি বলি লেট মি সি, লেট মি সি মানে আমাকে দেখতে দাও বা আমাকে বুঝতে দাও, লেট মি সি, সত্যি বলতে লেট মি সি আমাকে বুঝতে যাও, উইল ইউ, তাই তো? তো এইখানে তুমি দেখো এই যে তুমি কি এটা ঠিক আছে, অর্থাৎ এটা সেকেন্ড পার্সন, একটা সেকেন্ড পার্সনকেই কিন্তু বলা হয় যে লেট মি সি, আমাকে দেখতে দাও, লেট মি সি, আমাকে দেখতে দাও। তুমি আসলে কাকে দেখতে অনুমতিটা চাচ্ছ? সেকেন্ড পার্সন কাউকেই চাচ্ছ, বিষয়টা এরকম। তো এজন্য আসলে উইলু যথাযোগ্য এবং উইলু দ্বারাই করা যায়। তো মোদ্দা কথা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনটা উইলু দ্বারাই সামগ্রিক ইম্পারেটিভ সেন্টেন্সটাই কভার করা যায়, এক্সেপ্ট লেটের পরে আস বসলে শ্যালুই হয়। কারণ আস বসলে অর্থাৎ ফার্স্ট পার্সন বসলেই কেবল প্রস্তাব বুঝায়। আর হচ্ছে যখন ভার্ব দ্বারা শুরু হয় তখন উইলু, এরপরে ভার্ব ভিন্ন লেটের পরে অন্য কোনো অবজেক্ট ব্যবহার হলে অনুমতি বুঝায়, তখন উইলু ব্যবহার করা যায়। এরপরে আর একটা নিয়ম রয়েছে, যেমন নান, এরপরে হচ্ছে নো ওয়ান, এরপরে হচ্ছে নো বডি, এরপরে হচ্ছে নাথিং, সরি নেইদার, নাথিং, বা যেগুলা অর্থাৎ যেগুলো শাব্দিকভাবেই নাবোধক অর্থ দেয়। কেমন? নান মানে কেউই না, এরপরে নো ওয়ান কেউই না, এবারে নো বডি কেউ না, নেইদার দুইয়ের মধ্যে কেউ না। তো এটা হচ্ছে শব্দগতভাবেই সে নেগেটিভ অর্থ দেয়। এরকম যদি কোনো শব্দ যে কোনো সেন্টেন্সে থাকবে, সেই সেন্টেন্সটা নাবোধক অর্থ দিবে এবং সে নিজেই নেগেটিভ, তাহলে তার ট্যাগ কোশ্চেনটা হবে পজিটিভ, সেটা এখানে বলা আছে। আমরা অবশ্য এখানে একটা ছোট্ট উদাহরণও দিয়েছি, সামনে অবশ্য অনেক উদাহরণ দেবো ইনশাল্লাহ। এখানে দেখো নোবডি হিয়ার লাইকস দ্যাট কাইন্ড অফ মিউজিক। হ্যাঁ, এখানে কেউই এ ধরনের গান পছন্দ করে না। তো এখানে কি হবে, তোমার ট্যাগ কোশ্চেনটা হবে কি দেখো, ডু দে, তাই তো? সামনে আমরা পড়বো অবশ্যই। এরপরে আরেকটা বিষয় রয়েছে, এভরিওয়ান, এনিবডি, সামন, এভরিবডি, অর্থাৎ এই যে বডির পিছনে যাই থাকুক, এভরিবডি, এনিবডি, সামবডি, হ্যাঁ, মানে যে কেউ, এরপরে হচ্ছে এভরিওয়ান, এনিওয়ান, সামন, যাই হোক, এরপরে এনিবডি, এনিওয়ান, সামন, এই যে যে কেউ, যে কেউ, প্রত্যেকে, এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো সিঙ্গুলারিটি শব্দ, এক একজন বুঝায়, কিন্তু এক একজন বুঝালেও কিন্তু অনেকের মধ্যে থেকে এক একজন বুঝায়। এগুলো পজিটিভ ওয়ার্ড, হ্যাঁ, এগুলো ট্যাগ কোশ্চেন অবশ্য নেগেটিভ হবে, সেটাই বোঝানো হয়েছে। আর একটা সর্বশেষ যেটা বলবো যে কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। হ্যাঁ, অবশ্য আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে দুইটা ক্লোজ থাকে কমপ্লেক্স সেন্টেন্স, একটা হচ্ছে মেইন ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ। তো আমরা সবসময়ের জন্য জানবো, আমি অবশ্যই এই ক্লাসের শেষে ইনশাল্লাহ দেখাবো, আর যদি সময় না থাকে কমপ্লেক্স সেন্টেন্স জন্য আলাদা একটা ক্লাস হবে ইনশাল্লাহ। তো কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে দুইটা ক্লোজ থাকে, মেইন ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ। মেইন ক্লোজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। এবং সাবঅর্ডিনেট ক্লোজ মেইন ক্লোজের সাথে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। তো এটা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সের মোটামুটি স্ট্রাকচার। এরপরেই হচ্ছে এই দুইটা ক্লোজ যদি আগে পিছিয়ে ব্যবহারের একটা বিষয় আছে। সাবঅর্ডিনেটিং কনজাংশনটা যদি সাবঅর্ডিনেট ক্লোজ যদি আমি আগে ব্যবহার করি তাহলে কমা দ্বারা পার্থক্য করে দেবো, অথবা যদি মেইন ক্লোজ প্রথম ব্যবহার করি সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করে দেবো। তো মোদ্দা কথা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের যদি আমরা ট্যাগ কোশ্চেন করতে যাই, মেন ক্লোজের ভার্ব এবং সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন করব। শুধু কমপ্লেক্স সেন্টেন্স কেন, আমরা এমবেডেড কোশ্চেন করব, বা যে কোনো জায়গায় যদি আমি বাড়তি কোনো কাজ করতে যাই সেন্টেন্সের মধ্যে, সেটা অবশ্যই মেন ক্লোজ অনুযায়ী করতে হবে, কারণ ওটি ডিপেন্ডেন্ট ক্লোজ, আর সাবঅর্ডিনেট ক্লোজটা তো ওর উপরে, ওটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ তোর উপরে ডিপেন্ডেন্ট ক্লোজ। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজের উপরে এমবেডেড কোশ্চেন হতে পারে না, সাবঅর্ডিনেট ক্লোজের উপরে ট্যাগ কোশ্চেন হতে পারে না। তো মেন ক্লোজের উপরই ট্যাগ কোশ্চেন হবে। হ্যাঁ, তবে একটা পার্থক্য রয়েছে, যে এমন যদি অবস্থা হয় যে মেইন ক্লোজটা সে ডিক্লারেটিভ না, বর্ণনামূলক না, আসলে ট্যাগ কোশ্চেনের মূল দাবি হচ্ছে সে স্টেটমেন্টের উপরে সমর্থন চায়, তখন সাবঅর্ডিনেট ক্লোজের উপরে আমরা ট্যাগ কোশ্চেন করব। তো আমরা সেটা বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। এই নিয়মটা অবশ্যই এখানে আমি বলে দিয়েছি যে কমপ্লেক্স সেন্টেন্সে এটা হবে। তো আচ্ছা, আমরা একটু দেখি যে কিছু এক্সাম্পল আমরা অবশ্য দেখি। এখানে আর একটা বিষয় লক্ষণীয়, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আবার ট্যাগ কোশ্চেন কিসের, কারণ সে নিজেই তো ইন্টারোগেটিভ, তাকে আবার প্রশ্নের আবার প্রশ্ন হয়, কারণ একটা বাক্যে তো দুইটা প্রশ্ন হয় না। আচ্ছা, কিছু এক্সাম্পল দেখি। সেটা আমি এখানে বলে দিয়েছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আবার ট্যাগ কোশ্চেন হয় না। তো এখানে আমরা কিছু এক্সাম্পল দেখি, অবশ্য ক্যামেরা একটু ছোট্ট, তো দেখি। এখানে বলা আছে
হি ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, কি আছে যে সে হয় তোমার বেস্ট ফ্রেন্ড, তাই তো, সে হয় তোমার বেস্ট ফ্রেন্ড। এখন এই কথাটার সত্যতা আমি কিভাবে আদায় করতে পারি? সে হয় তোমার বেস্ট ফ্রেন্ড, তাই তো, হয়। এখন তাই তো যদি বলি সে হয় তোমার বেস্ট ফ্রেন্ড, তাই তো, তাই তো কথার উত্তর কি হতে পারে? তাই তো। এখন আমি যদি একজনকে বলি যে সে হয় তোমার বেস্ট ফ্রেন্ড, তাই তো, তখন সে আমাকে উত্তরে বলতে পারে না, অথবা বলতে পারে হ্যাঁ। কিন্তু আমি যদি এরকম বলি সে হয় তোমার বেস্ট ফ্রেন্ড, তাই না, তখন সে কি বলবে? হ্যাঁ। এর মানে কি? যে এই যে কথা বলার যে একটা বাচন ভঙ্গি, আমার যে বডি ল্যাঙ্গুয়েজ বা আমার যে ভাষার যে যে ধরন, তাতে তাই না, তাই না প্রশ্ন করলেই সে বলবে হ্যাঁ। এর মানে সে বুঝে নিয়েছে যে তাই না মানে কি, যে হ্যাঁ সে তার বেস্ট ফ্রেন্ড। এই জন্য এই ট্যাগ কোশ্চেনটা একটু আমাদের সেন্স বুঝতে হবে, যে স্টেটমেন্টটা যদি থাকে পজিটিভ, ট্যাগ কোশ্চেনটা আমাকে নেগেটিভ করতে হয়। তো এই জন্যই আমরা একটু দেখি যে হি ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, সে তোমার ভালো বন্ধু, এটা স্টেটমেন্ট। এরপরে এই যে ট্যাগটা কি, ইজ নট হি। হ্যাঁ, ইজ নট হি মানে কি? তাই না। ইজ নট হি মানে কি? তাই না। উত্তর কি? হ্যাঁ। হ্যাঁ মানে কি? হ্যাঁ অবশ্যই সে তোমার বেস্ট ফ্রেন্ড। এই জন্য স্টেটমেন্ট যদি থাকে পজিটিভ, তাহলে এই ট্যাগ কোশ্চেনটা হতে হয় অবশ্যই নেগেটিভ, নতুবা সেন্স ঠিক থাকে না, অর্থ ঠিক থাকে না। তো সে তোমার বেস্ট ফ্রেন্ড, তাই না। হ্যাঁ, উত্তর হবে কি? হ্যাঁ অবশ্যই তোমার বেস্ট ফ্রেন্ড। আর যদি বলি সে তোমার বেস্ট ফ্রেন্ড, তাই তো, হ্যাঁ উত্তর হ্যাঁ হতে পারে, নাও হতে পারে। যদি বলে যে সে তোমার বেস্ট ফ্রেন্ড, সে হয় তোমার বেস্ট ফ্রেন্ড, তাই তো, যদি উত্তর হয় না, তাহলে কি স্টেটমেন্টের সাথে ট্যাগ কোশ্চেনের মিল রইল, অর্থ মিল রইল? মিল রইল না। এটা আমি এখানে অবশ্য সংক্ষেপে বলে দিয়েছি, কোশ্চেন ইয়েজ যেহেতু নেগেটিভ, তাহলে নেগেটিভ হলেই কোশ্চেনটা ইয়েজ আসে। এই জন্যই হচ্ছে স্টেটমেন্ট যদি পজিটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ করতে হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর নেগেটিভ করার নিয়ম কি? আমরা এখানে দেখি যে স্টেটমেন্টের ভার্ব অনুসারে ট্যাগ কোশ্চেনের ভার্ব নিতে হবে। অবশ্যই ট্যাগ কোশ্চেনের ভার্ব আমরা নিয়েছি, এখানে বি ভার্ব আছে। বি ভার্ব হচ্ছে সে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। দ্য মেইন ভার্ব ট্যাগ কোশ্চেনের বিভার ব্যবহার, স্টেটমেন্টে বিভার ব্যবহার হলে সেটাকে আমরা এখানে নিয়ে যাব ট্যাগ কোশ্চেনে। ইজকে নিয়ে গেছি, ইজের সাথে নট ব্যবহার করতে হবে, কারণ ভার্বকে নেগেটিভ করতে হবে। ইজ নট, এরপরে হচ্ছে ট্যাগ কোশ্চেনে যে ভার্ব ব্যবহার, সাবজেক্ট ব্যবহার হবে, সেটার প্রোনাউন ফর্ম ব্যবহার করতে হবে। এখানে হি হচ্ছে নিজেই প্রোনাউন ফর্ম, এবং স্টেটমেন্টের বা মেইন ক্লোজের সাবজেক্ট, সেটাকে ট্যাগ কোশ্চেনে আমরা নিচ্ছি, অতএব প্রোনাউন ফর্ম হি থেকে যাবে, এবং সাথে সাথে ইজেন্ট করেছি, কন্ট্রাক্টেড ফর্ম করেছি। ইজ নট করতে মানে ইজ নট যদি আমরা ভাঙা ভাঙা লিখতে চাইতাম তাহলে হতো ইজ হি নট, কারণ নট হচ্ছে প্রোনাউনের পরে বসে, ইজ হি নট। এটা ট্যাগ কোশ্চেনে আসলে খুবই খারাপ দেখা যায়, কারণ এটা ক্লোজের মতো। এই ক্লোজটা অবশ্য এটা জুড়ে দেওয়া প্রশ্ন, এখানে এইভাবে ইজ হি নট লেখাটা বিশ্রীর ব্যাপার। এখানে আমরা অবশ্যই কন্ট্রাক্টেড ফর্মটা লিখব। এর মানে এটা অবশ্যই কন্ট্রাক্টেড ফর্মটা লিখবো, নতুবা তোমাদের নাম্বার পেতে সমস্যা হবে, বা পাবাই না। বিষয়টা এরকম যে ইজ নট, ইজেন্ট, ইজ নট না লেখে ইজ হি নট না লেখে ইজেন্ট লিখবো। আর যখন কন্ট্রাক্টেড ফর্ম লিখবো তখন নাউন আর প্রোনাউন দেখার বিষয় না, আমাদের সবসময়ের জন্য নাউন প্রোনাউনের আগে হবে। আর একটা বিষয়, ট্যাগ কোশ্চেনে তো সবসময় প্রোনাউনই ব্যবহার হবে, তো সেক্ষেত্রে তো ইজেন্ট সবসময়ের জন্য প্রোনাউনের আগেই হবে। তো এটা একটু খেয়ালে রাখতে হবে। আর একটু বিষয় যখন আমাদের বলতে হবে যে কন্ট্রাক্টেড ফর্মগুলো কি, হ্যাঁ অবশ্যই কন্ট্রাক্টেড ফর্মগুলো মনে রাখতে হবে, সবগুলোর সাথে শুধু নট ব্যবহার করে দিলেই হবে। যেমন ওয়াজ, ওয়াজেন্ট, হ্যাঁ, ডিড, ডিডেন্ট, তারপরে উইল। এখানে একটু সমস্যা, এই উইল অক্সিলারি ভার্বের সাথে যখন কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করব তখন এইটা হয় হচ্ছে ওন্ট, এইটা একটা ব্যতিক্রম। আর এই এম এর সাথে যখন কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করব তখন হয় এটা হচ্ছে এটা এইন্ট। হ্যাঁ এইন্ট হয়, তবে এইন্টের ব্যবহার খুবই কম, এটা আমাদের আরেন্ট ব্যবহার করাই ভালো। অর্থাৎ এই এম এর এই আরেন্ট ফর্মটা ব্যবহার করাই ভালো, অর্থাৎ এই দুইটা পার্থক্য। এম এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে আরেন্ট। আর একটা বিষয়, এই আর ভার্ব রয়েছে, আর একটা বি ভার্বের আর একটা ফর্ম রয়েছে আর, এই আর এরও কিন্তু কন্ট্রাক্টেড ফর্ম আরেন্ট, তাহলে এম এরও কন্ট্রাক্টেড ফর্ম আরেন্ট এবং আর এরও কন্ট্রাক্টেড ফর্ম আরেন্ট, এটা মনে রাখতে হবে। আর এম এর আর একটা কন্ট্রাক্টেড ফর্ম রয়েছে এইন্ট, এটা খেয়ালে রাখতে হবে। আর কি পার্থক্য রয়েছে? হ্যাঁ আর একটা পার্থক্য নাই, আর বাকিগুলো সবার সাথে শুধু এন যোগ করে আপনারা করে ফেলবেন। তারপরে কুড, কুডের কন্ট্রাক্টর ফর্ম কুডেন্ট, ক্যানের কন্ট্রাক্টর ফর্ম ক্যান্ট, এটা করে ফেলবেন, অথবা কোনো যে কোনো একটা গ্রামার দেখে সিরিয়াল বাই করা আছে একটু দেখে নেবেন। হ্যাঁ পার্থক্য শুধু
এরপরে এম এর হচ্ছে এইন্ট অথবা আরেন্ট, আর এর হচ্ছে আরেন্ট। এটা একটু দেখে নিলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আচ্ছা, যাই হোক, এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখছি এখানে, যে ফর দ্য বয়েজ দ্য টাস্ক ওয়াজ ইজি, অর্থাৎ বালকগুলার বাড়ির কাজ খুবই সহজ ছিল। এখানে এটাকে যদি ট্যাগ করতে যাই, তাহলে এই দ্য টাস্ক এটা কিন্তু সাবজেক্ট, এরপরে ওয়াজ কিন্তু এটা হচ্ছে ভার্ব, বি ভার্ব। এরপরে ইজি, এটা ট্যাগ করতে কী হবে তাহলে, এই ওয়াজ অনুসারে ভার্ব বসবে। ওয়াজ কি পাস্ট টেন্সে আছে, তো আমাদের অক্সিলিয়ারি ভার্বটা সেই ওয়াজই থাকবে যেহেতু বি ভার্ব, তাহলে হবে কি ওয়াজেন্ট, ওয়াজ নট মা বা ওয়াজেন্ট, ওয়াজেন্ট। এরপরে এখানে ভার্ব কি, সরি সাবজেক্ট কি, দ্য টাস্ক। দ্য টাস্ক কি, এটা থার্ড পারসন দ্য টাস্ক, এখানে এটা বস্তু বোঝায়, এর প্রোনাউন ফর্ম হবে ইট, দ্য ডাজেন্ট ইট। তো এখানে ডাজেন্ট কেন হলো, যে এটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ এটার ট্যাক্সন হবে নেগেটিভ। তাই না, উত্তর হচ্ছে হ্যাঁ। তাই না, উত্তর হচ্ছে হ্যাঁ। একটু বলি যে এই তাই না তাই তো ট্যাক্সনের অর্থই হচ্ছে বাংলায় আমরা যেরকম বলি তাই না তাই তো, তাই না তাই তো। তো এখানে দেখো, এখানে বললাম ইজেন্ট, সেখানেও অর্থ হলো তাই, হ্যাঁ তাই তো। আর এখানেও ওয়াজেন্ট, সেখানেও অর্থ হলো তাই না, হ্যাঁ। সমস্ত ট্যাক্সনের অর্থ তাই তো, তাই না, তাই তো, তাই না। কিন্তু ইংরেজি ভাষায় এই তাই তো, তাই নার কথাটাই টেন্স অনুযায়ী আমাকে হ্যাভেন্ট করতে হবে, ওয়াজেন্ট করতে হবে, আরেন্ট করতে হবে, ইজেন্ট করতে হবে, হ্যাঁ, উডেন্ট করতে হবে, ওন্ট করতে হবে, অর্থাৎ টেন্স অনুযায়ী ওরা ওইভাবে করতে হবে। কিন্তু বাংলা তাই না তাই তো, এটি আর কিছুই না। আচ্ছা, এরপরে আরেকটু দেখি, যে হি ইজ ট্রাইং টু গিভ আপ স্মোকিং। হি ইজ ট্রাইং টু গিভ আপ স্মোকিং, সে স্মোকিং ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। তাহলে হি ইজ ট্রাইং টু গিভ আপ স্মোকিং ইজেন্ট হি, কারণ এখানে হচ্ছে ভার্ব হচ্ছে কি, দেখেন তো ভার্ব হচ্ছে আপনার ইজ, তাহলে এর সাথে নট ব্যবহার হবে ইজেন্ট হি, আর সাবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট হচ্ছে হি। তো হি এর সাথে হি থেকে যাবে, এটাই হচ্ছে কথা। এখানে আমরা সব জায়গায় পজিটিভ থেকে নেগেটিভ করা দেখেছি। এখন আমরা নেগেটিভ থেকে কিভাবে পজিটিভ করব সেটা একটু আমরা দেখি। দেখি এখানে কি আছে, দেখি তো একটু। এখানে আছে শি ওন্ট ড্যান্স ইন দ্য পার্টি। শি ওন্ট টু ড্যান্স ইন দ্য পার্টি, এর মানে হচ্ছে শি উইল নট ড্যান্স ইন দ্য পার্টি, মানে সে পার্টিতে নাচবে না, সে পার্টিতে নাচবে না। তাহলে এটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট, সে পার্টিতে নাচবে না। এটার ট্যাক্সন কী হবে, সে পার্টিতে নাচবে না, তাই তো। এর মানে কি, তাই তোর উত্তর হবে কি না, তাই তো। যদি বলি তাই না, তাই নার উত্তর তো হ্যাঁ হতে পারে, এর মানে কি সে নাচবে না, তাহলে স্টেটমেন্টের সাথে কন্ট্রাডিকশন হয়ে যায়। তো যখন স্টেটমেন্ট হবে নেগেটিভ, তখন ট্যাক্সন হবে পজিটিভ, যেটাই সঙ্গত অর্থের সাথে। এরপরে আসি, শি ওন্ট ড্যান্স ইন দ্য পার্টি, সে পার্টিতে নাচবে না। উইল শি, তাই তো, উইল শি, তাই তো, হ্যাঁ নাচবে না। আচ্ছা, এটা নেগেটিভ, বাকিগুলো সবই একই রকম, একটু টাইম স্প্যান বেশি হয়ে যাচ্ছে। আর একটা বিষয় দেখিয়ে দিই, সেটা হচ্ছে ডিডন্ট প্লে ভেরি ওয়েল টুডে, অর্থাৎ ডিডন্ট প্লে, উই ডিড নট প্লে ভেরি ওয়েল টুডে, আমরা ভালো খেলিনি আজ, আমরা আজ ভালো খেলিনি, আমরা ভালো আজ খেলিনি। তাহলে আমরা আজ ভালো খেলিনি, এখানে কি হয়েছে, এই যে এই ডিডেন্ট দ্বারা আমরা বুঝতে পারি যে এই প্লে ভার্বটা পাস্ট টেন্সে ছিল, নাহলে ডিডেন্ট ব্যবহার হতো না। তো এখানে মূল স্টেটমেন্টের ভাবটা হচ্ছে পাস্ট টেন্সের, মানে সেন্টেন্সটা হচ্ছে পাস্ট টেন্সের। তাহলে ট্যাগ কোশ্চেনে আমাদের অক্সিলিয়ারি ভাবটা অবশ্যই পাস্ট টেন্সে নিতে হবে, এই জন্য আমরা কি নিয়েছি, ডিড নিয়েছি। আর এখানে উই রয়েছে, উইয়ের প্রোনাউন ফর্ম অবশ্যই, এই যে উই রয়েছে, এই উইয়ের প্রোনাউন ফর্ম অবশ্যই এখানে উই থাকবে, তাহলে ডিড উই। আর এখানে মূল স্টেটমেন্ট হচ্ছে যে নেগেটিভ, অর্থাৎ ট্যাগ কোশ্চেনের স্টেটমেন্ট হবে পজিটিভ। আর একটা বিষয় এখানে দেখি, যে এখানে মূল স্টেটমেন্ট ডিড নট নেগেটিভ, আর এখানে পাস্ট টেন্সে রয়েছে, হ্যাঁ। আর এই মূল ভার্বটা কী ছিল, এখানে আমি অবশ্যই লিখে দিয়েছি যে মেইন ভার্ব পাস্ট টেন্সে ছিল বা আছে, এই জন্যই ট্যাগে ডিড নিতে হবে। আর এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তা পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে আমাকে ডু বা ডিড ভার্ব নিতে হবে। আর ডিড নিতে হবে কেন, যেটা পাস্ট টেন্স। তো এটা হচ্ছে কথা। আর একটা বিষয়, যে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে, হ্যাঁ অক্সিলিয়ারি ভার্ব না থাকলে আমরা এখানেও দেখেছি, এখানে কিন্তু এটা নাবোধক করেছি, কারণ অক্সিলিয়ারি ভার্ব ছিল না, এই জন্য ডিড এনে নাবোধক করেছি। আর একটা বিষয় আমরা এখানে দেখি, যে ইউ ব্রোক দ্য মেশিন, ডোন্ট ইউ, এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব নাই, এটা কিন্তু পাস্ট টেন্সের উদাহরণ।
ইউ ব্রোক, তুমি ভেঙেছিলে, দ্য মেশিনটি তুমি ভেঙেছিলে, পাস্ট ফর্ম। তাহলে আমরা এটা যখন টেন্স অপরিবর্তিত থাকবে টেন্স অনুযায়ী আমরা ট্যাগ কোশ্চেন করতে যাব। তাহলে এ ব্রোক এটা হচ্ছে পাস্ট ফর্মে ব্যবহার হয়েছে, তাহলে এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব নাই, তাহলে আমরা ডু ভার্ব নিব। তো ডু ভার্ব কিসের ফর্মে নিব? অবশ্যই পাস্ট ফর্মে নিব। তাহলে এটা ডিডে নিব, আর এটা যেহেতু স্টেটমেন্ট আছে পজিটিভে তাহলে এখানে নট নিতে হবে, ডিড নট। আর এখানে ইউ আছে, ইউর প্রোনাউন ফর্ম হচ্ছে ইউ। আর এই কন্ট্যাক্টের ফর্ম তো অবশ্যই নেব, কারণ ট্যাগ কোশ্চেনের কন্ট্যাক্টের ফর্ম নিতে হবে। তো আচ্ছা, যাই হোক, এগুলা আমরা দেখব সামনে। আরও কয়েকটা উদাহরণ দেখি আমরা। নেগেটিভ ওয়ার্ড, যেমন নেগেটিভ ওয়ার্ডের কিছু উদাহরণ দেখি। নেগেটিভ ওয়ার্ডের উদাহরণটা কি দেখো, হি নেভার গোস আউট উইথ হিজ ডগ। কি বলছে? যে কখনো বাহিরে তার কুকুর নিয়ে যায় না, সে কখনো বাহিরে তার কুকুর নিয়ে যায় না। তো সে কখনো তার বাহিরে কুকুর নিয়ে যায় না কথাটা কিন্তু নেগেটিভ, কারণ কখনো সে যায় না। এখানে নেগেটিভ ওয়ার্ড ভার্বের সাথে নেগেটিভ ওয়ার্ড অথবা অবজেক্ট অক্সিলিয়ারি ভার্বের সাথে নেগেটিভ ওয়ার্ড দিয়ে নট দিয়ে নেগেটিভ করার কোনো প্রয়োজন নেই। নেভারই মানে নেগেটিভ, সে কখনো যায় না। তো এটাকে করতে গেলে আমাকে পজিটিভ করতে হবে। কীরকম করতে হবে দেখি একটু, যে হি নেভার গোস আউট উইথ হিজ ডগ ডাজ হি, তাই তো? ডাজ হি, তাই তো? কেন ডাজ হি কেন বলেন তো? কারণ এখানে মূল ভার্ব হচ্ছে গোস, গোস আছে কি প্রেজেন্ট ফর্মে। তাহলে যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে আর অক্সিলিয়ারি ভার্ব নাই, তাহলে আমাকে অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে। কী ভার্ব নিতে হবে? ডু ভার্ব নিতে হবে। আর ডু ভার্ব কী ফর্মে নিব বলেন তো? ডু ভার্ব আমরা নেব প্রেজেন্ট ফর্মে। হ্যাঁ, ডু ভার্ব প্রেজেন্ট ফর্মে নেব। আর এখানে সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে হি। তো হি কি প্রোনাউন ফর্মে আসছে? হ্যাঁ, অবশ্যই সেই হি এখানে নেব। আর হি এটা কি থার্ড পারসন না? তো থার্ড পারসন হলে কি ভার্বের সাথে এস বাই এস যোগ হয় না? তাহলে এটাই এস বাই এস যোগ, অর্থাৎ ডাজ হি। ঠিক আছে, এটাই নিতে হবে। কিন্তু স্টেটমেন্টের সাথে কোনো পরিবর্তন হয়, স্টেটমেন্ট এখানে বসাতে পারে। এখানে যে আমরা এস বসাবো না, বিষয়টা কিন্তু এমন না। আমরা অন্যান্য টেন্সে যেরকম এই ডাজ নিলে এখানে এস বসাই না, এখানে কিন্তু স্টেটমেন্ট এখানে অপরিবর্তিত থাকবে, অবশ্যই আনচেঞ্জড থাকবে। তো এটা আমরা ওইরকম যে লিলি হার্ডলি হেল্পস হার মাদার উইথ দ্য হোমওয়ার্ক নাউএডেজ, এটা আর করে দেখালাম না। এটা কীরকম হবে, যে এটা হার্ডলি রয়েছে মানে একদম এখন লিলি আজকাল মাকে বাড়ির কাজে সাহায্যই করে না। এই যে করে না, এটা স্টেটমেন্ট অবশ্যই ডাজ শি হবে। কেন হবে ডাজ শি? কারণ এটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখি, ইউজ টু এর ব্যবহার। ইউজ টু এর ব্যবহার দিয়ে একটা উদাহরণ আমরা দেখি। ইউজ টু এর ব্যবহার হচ্ছে হি ইউজ টু ভিজিট ইউ রেগুলারলি। হ্যাঁ, সে তোমাকে রেগুলারলি ভিজিট করে বা পরিদর্শন করে। এটা একটা অভ্যাস, অতীতের অভ্যাস বা অভ্যাস চলতেছে। তো এখন এখানে আমরা অবশ্যই যেহেতু ইউজ টু ব্যবহার হয়েছে, এটা একটা মোডালস ব্যবহার হলে অতীতের অভ্যাস বোঝায়। তো এখানে আমরা অবশ্যই খেয়ালে রাখবো, ইউজ টু ব্যবহার হলে আমরা মানে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে ডিডেন্ট হি ব্যবহার করব। ডিডেন্ট হি ব্যবহার করব কেন? কারণ এটা অতীতের অভ্যাস বোঝায়। তো ডিডেন্ট হি ব্যবহার করব, ডিডেন্ট হি, কারণ এই ডিড হচ্ছে পাস্ট টেন্সের ডিড ব্যবহার করব। এখানে অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডিডেন্ট হি নেব। কেমন? এটা একটু খেয়ালে রাখতে হবে। আর অট টু ব্যবহার হলে আমরা শুডেন্ট আই নেব, শুডেন্ট নেব, অর্থাৎ শুডেন্ট নেব, কারণ অট টু ঔচিত অর্থে ব্যবহার হয়। আর শুডেন্ট নেব কারণ অট টু উচিত অর্থে ব্যবহার হয়, এটা একটা পজিটিভ সেন্স। যেমন আই অট টু কমপ্লেইন, আমার আই অট টু কমপ্লেইন বলতে কি বোঝায়? আই অট টু কমপ্লেইন, আমার অভিযোগ দেওয়া উচিত। তো এখন এটার কি সেন্স হবে? আমার অভিযোগ দেওয়া উচিত, তাহলে শুডেন্ট আই, তাই উচিত নয়। শুডেন্ট আই, আমার অভিযোগ দেওয়া উচিত, শুডেন্ট আই, উচিত নয়। এখন তুমি যদি বলো উচিত, উচিত হলে কি হবে? আমার অভিযোগ দেওয়া উচিত, উচিত। উচিত যদি জিজ্ঞেস করো তো একজন বলবেন না উচিত না, তাইলে তোর কন্ট্রাডিকশন হয়ে গেল। তাহলে বলতে হবে আমার অভিযোগ দেওয়া উচিত, উচিত নয়। এর মানে কি? হ্যাঁ, উচিত। এই জন্য আই ওয়ান্ট টু কমপ্লেন, শুডেন্ট আই, উচিত নয়। এরপরে আই হি ইউজ টু ভিজিট ইউর রেগুলারলি, অর্থাৎ ইউ রেগুলারলি, সে তোমাকে রেগুলারলি ভিজিট করে, পরিদর্শন করে, খোঁজ খবর নেয়। ডিডেন্ট হি, তাই না? ডিডেন্ট হি, তাই না? হ্যাঁ, অবশ্যই নেয়। তো এই জন্য আর ইম্পারেটিভ সেন্টেন্স একটু আমরা দেখি। ইম্পারেটিভ সেন্টেন্সের বিষয়ে আমরা বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স সবসময়ের জন্য উইল ইউ দ্বারা আমরা সেটা কমপ্লিট করে দেবো। হ্যাঁ, শুধু যদি লেটের পরে আজ বসে সেখানে শুধু শ্যাল উই বসাবো। এটা একটা মুখস্থের মতো হয়ে গেছে। তারপর একটু প্র্যাকটিক্যাল আমরা দেখি যে কি বলছে এখানে। দেখি, বলেছে যে এখানে বলেছে যে পাস দ্য সল্ট, তাই না? পাস দ্য সল্ট, লবণ দাও, লবণটা পাস করো, লবণটা আমাকে দাও। তো এখন লবণটা দাও, লবণ পাস দ্য সল্ট, লবণটা এখানে অর্ডার করা হয়েছে। এখন লবণ পাস দ্য সল্ট, এখানে তো কাউ সেকেন্ড পার্সনকে বলা হয়েছে, সেকেন্ড পার্সনকে আদেশ দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, লবণটা সরাও, লবণটা পাস করো। তো এখন পাস দ্য সল্ট এটা সেকেন্ড পার্সনকে বলা হয়েছে, তো এখানে উইলু, তাই তো? উইলু, তাই তো? হ্যাঁ, সরাও, লবণটা সরাও, সরাও।
লবণটা সরাও, সরাও, এরকম যে লবণটা সরাও, সরাও, ই সরাও। তো এখন সরাও কথার উত্তরে সে বলবে সরাচ্ছি, হ্যাঁ, এরকম। তুমি যদি বল লবণটা সরাও, সরাও, সরাচ্ছি, এরকম। তো উইলু। তো এরপরে ডোন্ট ফরগেট, ভুলো না। উইলু, ভুলো না। উইলু, ভুলো না, হ্যাঁ ভুলবো না। তো এটাই হচ্ছে উইলু, এটা আগেই বলেছি। এরপরে লেটের পরে যখন আস থাকবে, লেট আস গো হোম, চলো বাড়ি যাই, মানে প্রস্তাব, লেট আস গো হোম, চলো বাড়ি যাই, লেট আস গো হোম, চলো বাড়ি যাই। তো এখানে কী হবে, শ্যালুই, চলো বাড়ি যাই, যাই, চলো বাড়ি যাই, যাই। তো যাই মানে কি, হ্যাঁ, তাহলে এখানে লেট আস বাড়ি হয়, তাহলে কি শ্যালুই। তো এখানে হবে শ্যালুই, চলো বাড়ি যাই, আমরা যাই। এটা ট্যাগ কোশ্চেনটা কী হতে পারে, চলো বাড়ি যাই, আমরা যাই, হ্যাঁ, তখন উত্তর কী হবে, হ্যাঁ যাই। তো চলো বাড়ি যাই, তো এখানে যখন আজ ব্যবহার হবে তখনই হবে শ্যালুই। আমরা বলেছিলাম যে লেট আস গো হোম শ্যালুই, চলো বাড়ি যাই, যাই, বা তাই তো, এটাই যে লেট আস গো হোম শ্যালুই, অর্থাৎ যখন লেটের পরে আজ হবে তখন হচ্ছে আমরা ট্যাগ কোশ্চেন করব শ্যালুই দ্বারা। আর লেটের পরে যখন আজ ভিন্ন অন্য কিছু থাকবে তখন, যেমন লেট আস হ্যাভ এ কাপ অফ টি, এক কাপ চা হয়ে যাক, এক কাপ চা খাই, এক কাপ সরি পান করি, এক কাপ চা হয়ে যাক, হ্যাঁ, লেট আস হ্যাভ এ কাপ অফ টি, এক কাপ চা হয়ে যাক, শ্যালুই হয়ে যাক, হ্যাঁ, বা তাই তো, এটাই হচ্ছে কথা। তখন লেটের পরে আজ থাকলে অবশ্যই আমরা শ্যালুই বসাবো। আর যখন লেটের পরে আস না থেকে অন্য কোনো অবজেক্ট থাকবে, অর্থাৎ ফার্স্ট পার্সন থাকবে, থার্ড পার্সন থাকবে, তখন কি হবে, লেট হিম টেক দ্য এক্সাম, উইল ইউ, তখন আমরা অবশ্যই উইল ইউ বসাবো, অথবা লেট হিম ডু দ্য ওয়ার্ক উইল ইউ, তাকে কাজটি করতে দাও, তাকে কাজটি করতে দাও, উইল ইউ, দাও বা করতে দাও, দাও এর মানে কি, সেকেন্ড পার্সনকে তুমি বলতেছো, অন্য কাউকে তাকে কাজটি করতে দাও, দাও সেকেন্ড পার্সন কাউকে বলতেছো, অতএব উইল ইউ, অতএব এখানে উইল ইউ ব্যবহার হবে। আর একটা বিষয় আমরা সংক্ষেপে অবশ্য শেষ করি, যে নোবডি, নো, নান, নোবডি, নান, নেইদার, এগুলো যদি